নমস্কার, আমি এমএসএমই সুবিধা কেন্দ্র থেকে ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজার কমালিকা। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওর বিষয়বস্তু হলো টেন্ডার। টেন্ডারের সম্বন্ধে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন তন্ময় স্যার। তন্ময় স্যার আমাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেবেন যে টেন্ডার আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। বেকারত্বের মাত্রা ছাড়িয়ে গেছে। তো বেকারত্বের কর্মসংস্থান হিসেবে টেন্ডার আমাদের কিভাবে কর্মের রাস্তাটা দেখাতে পারে সেটা আজকে আমরা জানবো। এবং তন্ময় স্যারের কাছে আমার ১ম প্রশ্ন হলো টেন্ডার কি? যদি আমাদেরকে সেটা বলেন। নমস্কার। প্রথমেই আমরা শুনেছি যে টেন্ডার হয়, সরকারি টেন্ডার হয়। টেন্ডারের মাধ্যমে ব্যবসায়িক উন্নতি করার একটা কিন্তু প্রবল সম্ভাবনা থাকে। তো টেন্ডার কি আমরা যদি সেটা না জানি তাহলে পরে আমরা কিন্তু ইন্টারেস্টই পাবো না এই টেন্ডার গুলো কোথায় আছে, কিভাবে হয়, কত টাকা লাভ হয়, কোথা থেকে টেন্ডার গুলো দেখতে হয়, কিভাবে দেখতে হয়, কে টেন্ডার দেয়, টেন্ডার করলে কি চুক্তি করতে হয়, টেন্ডার করলে কি কি কাগজের প্রয়োজন হয় বা টেন্ডার করতে কি কি লাইসেন্সের প্রয়োজন হয়, এই সমস্তগুলো কিন্তু আমরা জানতে পারবো না। সেই জন্যই প্রথমেই বলি, একটা ছোট উদাহরণের মাধ্যমে আমরা বলার চেষ্টা করছি তমালিকা। সেটা হচ্ছে, ধরো আমাদের অফিসে কিছু ফ্যান কেনার দরকার। ঠিক আছে? আমাদের অফিসে বা তোমার বাড়িতে ধরো কিছু একটা ফ্যান কেনার দরকার। তাহলে আমরা কি করব? আমরা সরাসরি আমাদের পকেটে যদি টাকা থাকে তাহলে আমরা একটা ফ্যানের দোকানে যাব, গিয়ে বলবো যে ভালো একটা ফ্যান দেখাও। ২-৪ টে ফ্যান আমরা দেখব। দেখে যেটা আমাদের আপাত দৃষ্টিতে মনে হবে যে ভালো, আমরা কিন্তু সেটা কিনে নিয়ে চলে আসবো। কিন্তু মাথায় রাখতে হবে, যদি কোন একটা সরকার যদি একটাও ফ্যান কিনতে চায়, সেটাও কিন্তু তাকে টেন্ডারের মাধ্যমেই করতে হবে। সেটা কেন? সেটা নিয়ে আমরা আলোচনা করলি তাহলেই বুঝতে পারবেন যে টেন্ডার জিনিসটা কি। কারণ সরকারের কাছে যে পয়সাটা আছে সেটা কিন্তু পাবলিক মানি। মানে তোমার আমার টাকা, করের টাকা, সেটা পাবলিক এর মানি, সেটা সরকারের কাছে রয়েছে। সরকার যা ইচ্ছে তাই করতে পারে না। মানে যেহেতু পাবলিকের টাকা, তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। মানে দায়বদ্ধতা আছে যে তারা কিভাবে খরচ করছে, কোথায় খরচ করছে, কেন খরচ করছে, সেই দায়বদ্ধতা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের রয়েছে। তারা যদি সামান্য ছোট, ছোট জিনিসও কিনতে চায়, তাদেরকে কিন্তু মানে টেন্ডারের মাধ্যমেই করতে হবে। তো যেটা বোঝার আরকি সেটা, মা মা যে এই ফ্যানটা দিয়ে আমি একটু উদাহরণটা বলি। যে দেখা যাচ্ছে সরকার ১০০ টা ফ্যান কিনবে। ঠিক আছে? বা সরকার ১০০ টা যদি ফ্যান কেনে, তার আনুমানিক মূল্য যদি আমি একেকটা ফ্যানের ৳২৫০০০ করে ধরি, ঠিক আছে? তাহলে পুরো টেন্ডার ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? ৳২.৫ লাখ। কিন্তু এই ৳২.৫ লাখ টাকাটাও কিন্তু কি হচ্ছে যে মানে পাবলিকের টাকা, এবং কার জন্য কিনছে? দেখা যাচ্ছে কোন একটা পরিষেবা দেওয়ার জন্যই কিনছে। মানে হাওয়া খাওয়ার জন্য কিনছে, সে পাবলিকও খেতে পারে বা তাদের আধিকারিকরাও সেই হাওয়া খেতে পারে। কিন্তু হাওয়া খাক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে টেন্ডারটা ডাকলো তার কারণটা হচ্ছে যে সরকার জানে একটা ফ্যানের দাম ৳২.৫০০। এইবার হতে পারে সেই ফ্যানটা কোনো একটা ব্যবসাদার আরো অনেক কম মূল্যে দিচ্ছে। যদি কম মূল্যে দিতে পারে তাহলে সেই যে টাকাটা সাশ্রয় হবে, সেটা কার লাভ? সেটা সরকারের লাভ, সেটা জনগণেরই লাভ। তাই তো? এবং দেখা যাচ্ছে সরকার যে স্পেসিফিকেশন দিয়েছে, হ্যাঁ? সেই স্পেসিফিকেশন অনুযায়ী কোনো একজন ব্যবসাদার বা ভেন্ডর সেই ফ্যানগুলোকে, ১০০ টা ফ্যানকে আরো কম মূল্যে দিল। মেক্সিমাম মূল্য কত? ৳২৫০০ করে। দেখা যাচ্ছে কেউ ৳২৪০০ করে দিল। তাহলে পরে সরকারের কিন্তু পার ফ্যান ৳১০০ করে সেভ হয়ে গেল। মানে আনুমানিক ৳১০,০০০ সেভ হয়ে গেল। তখন এ এ এটা একটা প্রসেস, কেনার প্রসেস। তুমি যদি কিনতাম তাহলে দোকানে গিয়ে আমার পছন্দ মতন ৳১০০ বেশি কম আমি কিনতে পারতাম। কারণ টাকাটা আমার। কিন্তু সরকারের কাছে যখন টাকাটা থাকে, সেই টাকাটা কিন্তু অ্যাকচুয়ালি ইউস হচ্ছে ফর দ্যা বেনিফিট অফ দ্যা পাবলিক বা ফর দ্যা সার্ভিস অফ দ্যা পাবলিক। তো সেইজন্য যেহেতু করের টাকা, সেই করের টাকা খরচ করতে গেলে কিন্তু নানানভাবে হিসাব করেই তবেই খরচটা করতে হয়। এবার আমরা যদি ভাবি তাহলে টেন্ডারটা কি? টেন্ডারটা অ্যাকচুয়ালি হচ্ছে পত্র আহ্বান করা হচ্ছে। মানে আমি বিজ্ঞাপন দিলাম যে আমি ১০০ টা ফ্যান কিনবো। তখন এই বিজ্ঞাপন দেখলো ১০ টা লোকে দেখলো কি ১০০ টা লোকে দেখলো। আবার কেউ দেখলোও না। এরকমও হতে পারে। এবার সরকার তার মানে একটা নির্ধারিত নীতি তারা আছে যে এই ফ্যানটা আমি যদি কিনবো তাহলে আমি মিনিমাম ৩ জন, মানে যারা দরপত্র দেবে তার কাছ থেকে একটা করে কোটেশন নেবো। আমার যেটা মনে হবে ভালো সেটা নেবো আমি। কেন নেবো? কারণ শুধুমাত্র যে আ দামটাই একটা ফ্যাক্টর হবে তা নয়। দামের সঙ্গে, সঙ্গে আমাকে দেখতে হবে যে জিনিসটা আমি চাইছি
সেই জিনিসটা অ্যাকচুয়ালি দিতে পারছে কি। দেখা গেল যে একজনই একটা কোটেশন দিল, তো সেই ক্ষেত্রে কিন্তু টেন্ডারটা কমপ্লিট হবে না নিয়ম অনুযায়ী, ঠিক আছে? মিনিমাম ৩ জনকে সেই কোটেশন একটা দিতে হবে। দেখা গেল কেউ দিল ২৪০০ টাকা, কেউ দিল ২৪৫০ টাকা, কেউ দিল ২৪৯০ টাকা, ঠিক আছে? তাহলে এখানে সবচেয়ে কম কে দিল? সবচেয়ে কম দিল হচ্ছে ২৪০০ টাকা। হুম। তাহলে প্রাথমিকভাবে ধরে নেওয়া হবে যে সেই হচ্ছে সবচেয়ে লোয়েস্ট বিডার, মানে সবচেয়ে কম কোটেশন দিয়েছে, তাহলে তার কাছ থেকে নেওয়া হবে। এবার তার সঙ্গে সঙ্গে আরো কতগুলো মানে চেক পয়েন্ট আছে, সেই চেক গুলোকে কিন্তু সরকার চেক করে নেবে যে যাকে আমি এই অর্ডারটা দিচ্ছি তার কাছে অ্যাডিকুয়েট টাকা আছে যে দিতে পারবে, মানে ২.৫ লাখ টাকা সে দিতে পারবে। ফ্যানগুলো আগে ডেলিভারি দেবে, তারপরে তো সে টাকাটা পাবে। তারপরে দেখতে হবে তার সমস্ত ক্রেডেনশিয়াল আছে। ক্রেডেনশিয়াল বলতে এখানে বোঝাচ্ছে যে আগে হয়তো এরকম কোনো কাজ করেছে, তার অভিজ্ঞতা আছে, ঠিক আছে? এখানে ক্রেডেনশিয়াল মানে হচ্ছে অভিজ্ঞতা। তারপরে দেখা যাচ্ছে যে সে একজন যে করদাতাও, ঠিক আছে? মানে তার জিএসটি বা অন্যান্য সে সরকারকে কর দেয়, তবেই তো সে একজন মানে উপযুক্ত ব্যবসায়ী। তাহলে এই যে সমস্ত জিনিসগুলো, এই সমস্ত জিনিসগুলো থাকলে পরে আমি এলিজিবল টেন্ডার করার জন্য। আর এই যে সরকার তার নীতি নির্ধারিত করে সরকার যে একটা জিনিস কিনছে বিজ্ঞাপন দিয়ে, এই জিনিসটাকেই বলা হচ্ছে টেন্ডার, ঠিক আছে? আচ্ছা। এবার মূলত টেন্ডার গুলো এই কারণেই করা হয়, কারণ সরকার যাতে পয়সা বাঁচাতে পারে এবং তার যে জিনিসটা সে কিনছে সঠিক লোকটার কাছ থেকে কিনতে পারে বা সঠিক ব্যবসাদারের কাছ থেকে কিনতে পারে, যাতে কোনো কম্প্রোমাইজ না হয় কোয়ালিটি বা কোয়ান্টিটিতে। এই হচ্ছে উপযুক্ত ভাবে, মানে আমি বোঝানোর চেষ্টা করলাম ছোট আকারে, যে সেটা ফ্যান হতে পারে, লাইট হতে পারে, বিল্ডিং বানানো হতে পারে, রাস্তা তৈরি হতে পারে, দেওয়াল গাঁথনি হতে পারে, বাথরুম বানানো হতে পারে। যে কোনো খরচ, যে কোনো খরচ, হ্যাঁ? কারণ সরকার তো আর কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। সরকারের জিনিসগুলো লাগবে। আর সরকার কতই বা ডিপার্টমেন্ট পুষে রাখবে নিজের, যে দেখা গেল একটা স্ট্রিট লাইট লাগাতে লাগবে, ঠিক আছে? তার জন্য তো একটা ডিপার্টমেন্ট করতে পারে না। বা দেখা গেল যে একটা জেনারেটর কিনতে হবে, ঠিক আছে? তাহলেও হবে। দেখা গেল রাস্তা বানাতে হবে, রাস্তাটা চওড়া করতে হবে। তাহলে এই সমস্ত জায়গায় যেখানে যেখানে কোনো রকম খরচ হয়, খরচ করতে হয়, সেই সমস্ত জায়গায় কিন্তু সরকার এই টেন্ডারের মাধ্যমেই জিনিসটা কেনে। আচ্ছা। টেন্ডার তো আপনি বললেন। এবার টেন্ডারেরই মতন ই-টেন্ডার, হুম। এটা একটু শুনতে আলাদা। ই-টেন্ডারটা আর টেন্ডার এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, একই কথা। হ্যাঁ, দেখো টেন্ডার আর ই-টেন্ডারের মধ্যে কোনো মানে পলিসি অনুযায়ী কোনো পার্থক্য নেই। শুধু শুনতে একটু আলাদা। এবার মেইন ব্যাপারটা হচ্ছে সামনে একটা লাগানো আছে। মানেই হচ্ছে এখানে ইলেকট্রনিক্যালি টেন্ডার। ইলেকট্রনিক্যালি বলতে এখানে কি বোঝাচ্ছে? নরমালি আগেকার দিনে বা এখনো যেসব টেন্ডার গুলো হয়, হ্যাঁ? কিছু অসাধু ব্যবসাদার থাকে, যারা কি না কি করতো যে তারা নিজেদের মধ্যে একটা সেটিং করে সেই দরপত্রটা তারা দিত। যাতে সরকারের ম্যাক্সিমাম যে টাকাটা আছে সেই টাকাটা যেন ম্যাক্সিমামটাই সরকার খরচ করে। সেখানে কি হয়, যেটা টেন্ডার মানে হচ্ছে এটা একটা মানে ম্যানুয়াল প্রসেস। মানে একটা কোটেশন দিচ্ছি, সেই কোটেশনটা আমি সমস্ত কিছু করে খামের মধ্যে পুরে আমি একটা ড্রপ বক্সে ফেলে দিচ্ছি। আমার মতো দেখা গেল আরো ১০ জন ফেলছে। তাহলে এইটা গেল আমার টেন্ডার প্রসেস, মানে ম্যানুয়াল প্রসেস। সেম জিনিসটাই আমরা করতে পারছি, সেটা সমস্ত কিছুই হবে ইলেকট্রনিক্যালি এবং এভরিথিং ইজ এনক্রিপ্টেড, মানে কেউ কারোটা দেখতে পাবে না। এবার টেন্ডারে কি কি ড্রব্যাক ছিল সেটা আমি বলি। টেন্ডারে কিন্তু প্রচুর ড্রব্যাক ছিল। হুম? টেন্ডারের ড্রব্যাকের মধ্যে দেখা যাচ্ছে যে বিজ্ঞাপন দেওয়া থেকে শুরু করে, বুঝতে পারলে? হ্যাঁ। বিজ্ঞাপন যখন বেরোচ্ছে, টেন্ডার দরপত্র যখন তারা আহ্বান করছে, সেইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত একটা কিন্তু দুর্নীতির মানে আখড়া ছিল। বাট এখনো আছে আরকি। সেটা ধরো তোমাকে সরকার কিছু হয়তো দেখা গেল লেবুর চারা কিনবে। একটা ডিপার্টমেন্ট আছে, তারা বলল আমরা এবার লেবুর চারা কিনব। তো লেবুর চারা যখন কিনবে তখন তাহলে তাকে একটা বিজ্ঞাপন দিতে হবে, তার নোটিশ বোর্ডে দিতে হবে। এবার দেখা গেল নোটিশ বোর্ডে দিল। এবার কোনো অসাধু একজন কেউ বা ভালো নয় এমন একজন কেউ সেই নোটিশটা নিজে পড়লো, পড়ে ছিঁড়ে ফেলে দিল। তাহলে কি হলো? তাহলে আরো ৫ জন দেখতে পারল না। সেই কি করলো? সেই বকলমে আরো ৩ জনের নামে সেই
কোটেশনটা ফেলে দিল। তার মানে কি হচ্ছে যে আমার সিস্টেমে কোনো একটা সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, ই টেন্ডারের ক্ষেত্রে আমার পাবলিকেশন থেকে শুরু করে, ঠিক আছে, মানে আমি যে বিজ্ঞাপনটা দিচ্ছি সেখান থেকে শুরু করে একদম শেষ অবধি পুরোটাই হচ্ছে ইলেকট্রনিক্যালি হচ্ছে, মানে সারা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে। বুঝতে পারলে? তা টেন্ডার যে বিডিং করছি সে কতটা আমি দাম দর দিচ্ছি, মানে কোটেশনে কোট ভ্যালুটা কি হচ্ছে এবং কে করছে না করছে, সেটা পুরো প্রসেসটাই হচ্ছে এনক্রিপ্টেড। কেউ দেখতে পাবে না। যখন সেইটা খোলা হবে তখন সেটা সবাই দেখতে পাবে এবং এটা পাবলিক ডোমেনেও চলে আসবে। মানে দুর্নীতিটাকে সাইড করার জন্য এই প্রসেসটা রয়েছে, যেখানে কিনা মানে সহজভাবে যদি আমরা বোঝাই যে একটা প্রসেসকে আরো অ্যাডভান্স টেকনোলজি লাগিয়ে আমরা সেটাকে, মানে আমরা বলতে সরকার সেটাকে লাগিয়ে করার চেষ্টা করছে যাতে দুর্নীতিটাকে রোখা যায় এবং প্রসেসটা যেন একদম ক্লিয়ার হয়। এটাই হচ্ছে ই টেন্ডার। বাহ! ঠিক আছে। আরেকটা যেটা আমরা টেন্ডার অনেকেই করতে চাই। কিন্তু টেন্ডার করতে গেলে আমাদের ব্যবসায়িক কি সুবিধা-অসুবিধা আমরা পেতে পারি? এটা আপনার মনে হয়? আচ্ছা, ধরো আমি তোমাদেরকে একটা বা দুটো আমি উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। ধরো একটা ছোট গ্রামে একজন খুব ভালো প্রশিক্ষণপ্রাপ্ত আম মানে প্রিন্টার রয়েছে। মানে তার একটা ছাপাখানা রয়েছে। ঠিক আছে? সে খুব ভালো ছাপে, তার মেশিনপত্র খুব ভালো, কিন্তু গ্রামে। এবার গ্রামে থাকার কারণে তার কিন্তু মার্কেট অ্যাক্সেসটা খুব বিশাল এলাকায় হচ্ছে না। মানে সে একটা শহরে যতটা জনবসতি বা শহরে যত ব্যবসা হয়, একটা গ্রামে তো হয় না। কিন্তু ছেলেটা ভালো। ছেলেটা খুব ভালো জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে ছেলেটা ভালো মেশিন সেটআপ করে করতে পেরেছে। ঠিক আছে? এইবার দেখা গেল সে তার গ্রামের কাজটা করছে। কিন্তু সরকারি কাজ তুমি যতক্ষণ না পাবে, এটা জানবে, ততক্ষণ কিন্তু তোমার ব্যবসায়িকভাবে তুমি বড় হতে পারবে না। ঠিক আছে? যেকোনো ব্যবসায়ী গভর্নমেন্ট অর্ডার পেলে পরে কিন্তু সেটা অনেক বড় ভলিউমে হয়। সেক্ষেত্রে তোমার মুনাফাটাও যতটা হওয়ার হয় এবং তোমার বিজনেস অপরচুনিটিটাও থাকে। তো যদি সেই ছেলেটা জানে কিভাবে টেন্ডার করতে হয় এবং সে যদি প্রকৃতভাবে বিডিং করাতে সে যদি L1 হয়, L1 মানে লোয়েস্ট বিডার হয় এবং সে যদি ঠিকভাবে এটা পায়, যে টেন্ডারটা পেল, সে দেখা গেল সে ২০০ বই ছাপাতে হবে। ঠিক আছে? তাহলে গভর্নমেন্টের ২০০ বই ছাপিয়ে দিল। তাহলে কি হলো? তাহলে তার কাছে কিন্তু একটা বড় অপরচুনিটি খুলে গেল। তাই না? আজকে সে ছোট আকারে সে কাজ করছিল একটা গ্রামে বসে। সে একটা নেটে দেখলো, একটা বিজ্ঞাপন দেখলো যে বিজ্ঞাপনে গভর্নমেন্টের ২০০ বই ছাপতে হবে। তো সেই ২০০ বই তো সে পাচ্ছিল না। তো দেখা যাচ্ছে সেটা হয়তো ৩০০ কিলোমিটার দূরে। কিন্তু সে কিন্তু ঘরে বসেই আজকের দিনে সে এপ্লাই করে ওই ২০০ বইয়ের পুরো অর্ডারটা পেয়ে গেল। হয়তো একদিন তাকে যেতে হবে অর্ডারটা আনতে, আবার আরেকদিন যেতে হবে অর্ডারটা ডেলিভারি দিতে এবং পরে টাকাটা পাওয়ার জন্য। তাহলে তার কাছে ব্যবসায়িকভাবে একটা বিজনেস অপরচুনিটি খুলে গেল। তাই না? যে হুম। সে কিন্তু জেনে গেল যে এইভাবে কাজ হয়। তাই না? এবং আজকে সে ছোট কাজ করলো, এইটাই তার ক্রেডেনশিয়াল হয়ে গেল। এই ক্রেডেনশিয়ালটার উপরে ভিত্তি করে সে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আরো ২.৫ গুণ ভ্যালুর কাজটা পাচ্ছে। যে ২০০ বই ছাপাতে দেখা গেল খুব বেশি হলে দেখা গেল তার ৳১,০০,০০০ হলো। ঠিক আছে? সে কিন্তু ৳১,০০,০০০ কাজটা পেল। পরবর্তীতে যদি কোনো বড় কাজ হয়, সেক্ষেত্রে দেখা যাবে সে কিন্তু ৳২৫০,০০০ কাজ পাবে। এবং তারপরে যদি আবার কোনো কাজ হয়, দেখা যাবে আরো বেশি কাজ হচ্ছে। ঠিক আছে? তো মেইন ব্যাপারটা হচ্ছে যে একটা ব্যবসাদারের বিজনেস অপরচুনিটিটা খুব ভালোভাবে বেড়ে যায়। যেমন একটা ছাপার উদাহরণ দিলাম। সেরকম আমি যদি বলি যে কেউ সিভিলে কাজ করে, ঠিক আছে? সে ইট বালি খোয়ার কাজ করছে, গ্রামে বসেই কাজ করছে। তো এরকম বিজ্ঞাপন পেল যে দেখলো, সে টেন্ডারটা নিয়ে সে কাউকে না কাউকে দিয়ে রাস্তাটাকে তৈরি করিয়ে দিল বা কোনো একটা ছোট বাড়ি তৈরি করিয়ে দিল, যার একদম ইনিশিয়াল লেভেলে। সেই ক্ষেত্রেও তো সেই একই ব্যাপারটা দাঁড়ালো, গভর্নমেন্ট অর্ডার পেল এবং তার বিজনেস অপরচুনিটিটা বেড়ে গেল। তো এই যে একটা ছোট ব্যবসাদারের ক্ষেত্রে এই যে বিজনেস অপরচুনিটিটা বেড়ে যাচ্ছে, এটাই তো অনেক। এবং এর সঙ্গে সঙ্গে আরো ১০ জনের কর্মসংস্থান হচ্ছে। তাই না? তার গ্রামে ১০ টা ছেলের কর্মসংস্থান হচ্ছে। আজকে বেকারত্বের জায়গায় দেখা যাচ্ছে যে সে আরো ১০ টা ছেলেকে কাজ দিতে পারল। এইটাই তার ব্যবসায়িকভাবে একটা শ্রীবৃদ্ধি ঘটছে।
তো আপনি বললেন যে ব্যবসায়িক টেন্ডার। হুম। তো টেন্ডার দুরকম আমরা নাম শুনেছি, একটা বেসরকারি টেন্ডার, একটা সরকারি টেন্ডার। তো হুম। মেন ব্যাপার যেটা হচ্ছে যে টেন্ডার মানে তো হচ্ছে একটা দরপত্র আহ্বান করা আর কি, প্রসেসটা। তো একটা যদি বড় কোম্পানি বলে যে আমি দেখা যাচ্ছে যে আমি গাড়ি ভাড়া নেব, বলতেই পারে গাড়ি ভাড়া নেব, তাহলে 10 জন ভেন্ডর ও অ্যাপ্লাই করবে। ঠিক আছে? এবার তার একটা আলাদা পলিসি থাকবে। গভর্নমেন্টের একটা আলাদা পলিসি থাকবে। গভর্নমেন্ট অনুযায়ী চলছে, বেসরকারি সংস্থা বেসরকারিভাবে চলছে। তার একটা নীতি নির্ধারিত রয়েছে। তার ব্যক্তিগত প মানে সেই কোম্পানির যা পলিসি অনুযায়ী আছে, সেই কোম্পানি তার করছে। এবার সরকারের যে নীতি থাকছে, সেটা সরকারের নীতি অনুযায়ী হচ্ছে। তাহলে আমার যদি মনে হয় আমি বেসরকারি জায়গায় টেন্ডার দেব, তাহলে আমি বেসরকারি জায়গায় দিতে পারি। আমার যদি মনে হয় আমি আ আ সরকারি জায়গায় দেবো, আমি সরকারি জায়গায় দিতে পারি। এবার সরকার আর বেসরকারির মধ্যে তফাৎ একটাই, যে শুধু টেন্ডার করলেই তো হবে না। আপনি ধরুন কাজটাও পেয়েছেন বা তুমি কাজটাও পেয়েছো আরকি। আল্টিমেটলি তো টাকাটা পেতে হবে লাস্টে। এবার গভর্নমেন্ট আর নন গভর্নমেন্টের মধ্যে তফাৎটা হচ্ছে পেমেন্ট টার্মস। অবশ্যই যখন আমি টেন্ডার পাবো, আমার সঙ্গে একটা কন্ট্রাক্ট হবে, সেই কন্ট্রাক্টে গিয়ে আমি দেখা যাচ্ছে পেমেন্ট আমি পাবোই। ২ ক্ষেত্রেই আমি পাবো। কিন্তু দেখা যাচ্ছে বেসরকারিটার ক্ষেত্রে আমার ডিলে হতে পারে। ঠিক আছে? সরকারের ক্ষেত্রেও হতে পারে। বাট যখন সরকার তোমাকে একটা কোনো কাজ দেবে, সেখানে ধরে নিতে হবে একটা সোভারেন গ্যারান্টি রয়েছে। সোভারেন গ্যারান্টি মানে হচ্ছে যে তুমি একদম 100% সিওর থাকবে যে এই টাকাটা আমার কোনদিনও মার যাবে না। আমি যদি সঠিকভাবে কাজটা করে দিয়ে থাকি, তাহলে আমার টাকাটা কোনদিনও মার যাবে না। এটা হচ্ছে দুটোর মধ্যে তফাৎ। আর বেসরকারি হলে কি হতে পারে? আজ কোম্পানি ভালো আছে, কালকে ভালো নাও থাকতে পারে। বা আজকে কোম্পানি বলল না আমার এই টার্মস অ্যান্ড কন্ডিশনস, কাউকে বলল না আমার এটা এই হয়েছে। এবার সেটা একটা মানে ডিবেটের ব্যাপার। কিন্তু আ সে তার মতো করে পলিসি চালাচ্ছে, সরকার সরকারের মতো চালাচ্ছে। মেইন ব্যাপার হচ্ছে পেমেন্ট টার্মস এ কে কতটা ফ্লেক্সিবল অ্যান্ড গ্যারান্টেড। আচ্ছা। তো আমরা অনেকেই আরকি টেন্ডার যখন এপ্লাই করি, কিছু টাকা আমাদের দিতে হয় আগে থেকে। তো সেটা ইএমডি বা আর্নেস্ট মানি বলতে মানে ওটা কেন দিতে হয়? সেটা যদি একটু বলে দেন। আচ্ছা, ইএমডি মানে হচ্ছে আর্নেস্ট মানি ডিপোজিটস আরকি। হুম। এইবার মেইন জায়গাটা হচ্ছে যে ধরো তোমাকে একটা অর্ডার দিল। ঠিক আছে? অর্ডারটা আমাকে ধরো ১ম যে আমি গল্পটা বা উদাহরণটা নিয়েছিলাম যে ১০০ ফ্যানের আমি অর্ডারটা পেয়েছি। তো আমি সব পেলাম, সব বুঝলাম, করলাম। কিন্তু করার পরে আমি দেখা গেল আমি কাজটাই করলাম। তাহলে লসটা কার হলো? দেখো লসটা কিন্তু দুজনেরই হলো। আচ্ছা। মানে সরকারেরও হলো, আবার যে অর্ডারটা নিল তারও হলো। ঠিক আছে? এইটা যাতে না হয়, ঠিক আছে? কারণ সরকারের টাইম লস হয়ে গেল। এবার দেখা যাচ্ছে এমন একটা ক্রিটিক্যাল সময় এটা হলো, যেখানে ফ্যানের দাম বেড়ে গেল। তাই না? ফ্যানের দাম বেড়ে যেতে পারে। আর যে পেয়েছিল টেন্ডারটা, হুম। সে বলল আমি কাজটা করব না। ব্যাক আউট করল। তাহলে কি হবে? তাহলে তো সরকারেরও লস হচ্ছে, আর এরও লস হচ্ছে, যে টেন্ডারটা ইনিশিয়েট করেছিল আরকি, যে টেন্ডারটা অ্যাওয়ার্ড পেয়েছিল আরকি। তো সেইজন্য কি হয়, একটা গ্যারান্টেড মানি হিসেবে ডিপোজিট করে রাখা হয়। যে মানিটা আ উম উম থাকবে সরকারের কাছে। কাজটা কমপ্লিট করে দিলে তুমি সেই টাকাটা আবার ফেরত পেয়ে যাবে। মানে এটা একটা গ্যারান্টেড মানি যে তুমি কাজটা করবে। এইজন্যই ইএমডি মানি ডিপোজিটটা রাখা হয়। গভর্নমেন্ট সেটা রেখে দেয়। সেটা কিছু ক্ষেত্রে 2% রেখে দেয়, বা কিছু ক্ষেত্রে আরো কম রেখে দেয়, বা অনেক সময় এটা নতুন পলিসি অনুযায়ী এটা ওয়েভ অফ হয়। মানে দিতে লাগেই না আরকি। তো এই হচ্ছে কথা, যে কেন ইএমডি মানি দিতে হয়। এবার অনেকের আ আ ধারণা আছে যে ইএমডি মানি দিলে পরে ওটা বোধহয় আর ফেরত পাওয়া যায় না। না, যার যে ধরুন ১০ জন এপ্লাই করেছে, তার মধ্যে থেকে তো ৯ জন পাবে না। টেন্ডারটা একজনই পাবে। তো সেই ক্ষেত্রে ৯ জনের টাকাটা কিন্তু অবশ্যই ফেরত পাবে। ঠিক আছে? নির্দিষ্ট প্রসেস এর মাধ্যমে অবশ্যই টাকাটা ফেরত পাবে। একজনের টাকাটা ডিপোজিট থাকবে। সেই টাকাটা কাজ কমপ্লিট হলে পরে তবে সে পাবে। এবার ইএমডি মানির সঙ্গে কিন্তু আবার আরেকটা থাকে, যেটা তুমি প্রশ্ন করার আগেই আমি তোমাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে টেন্ডার ফিস। ঠিক আছে? যে প্রতিটা টেন্ডার করতে গেলে একটা ফিস লাগে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেক টেন্ডারে টেন্ডার ফিস দিতে হয় না। অনেক টেন্ডার ফিস কিন্তু আবার দিতে হয়। সেটা কিন্তু তুমি টেন্ডারটা পাও বা না পাও, সেটা কিন্তু দিতে হবে। প্রতিটা টেন্ডার দেখা গেল তুমি টেন্ডার করছো, ৳১,০০০ ফিস, ৳২,০০০ একটা ফিস রয়েছে। সেই টাকাটা কিন্তু ফেরত পাওয়া যায় না। ওটা হচ্ছে টেন্ডার ফিস।
টেন্ডার ফিজ আর ইএমডি মানির মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। ইএমডি মানিটা হচ্ছে একটা সিকিউরিটি ডিপোজিট টাইপের। সেটা আমি যদি অ্যাওয়ার্ডই হই, মানে আমি যদি অ্যাওয়ার্ড পাই টেন্ডারটা, তাহলে পরে আমাকে কাজটা কমপ্লিট করে দিলে তবেই আমি ফেরত পাবো। আর বাকি যারা কাজ পায়নি তারা দিন 7 10 বা 15 দিনের মধ্যে সেই টাকাটা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবার চলে আসবে। আচ্ছা, বিড ভ্যালিডিটি পিরিয়ড বলতে কি বোঝায়? দেখো, বিড আর অফার এই দুটো টার্ম আছে যে কোনো কেনা আর বেচার মধ্যে। এখানে অফার বলতে তো এখানে যে কেনে সে অ্যাকচুয়ালি অফার দিচ্ছে, ঠিক আছে, অফার করছে আর কি। আর বিড তুমি করছো যে আমি এই রেটের দামটা দিচ্ছি আর কি। মানে তুমি বিক্রি করছো, আইদার সেটা সার্ভিস অথবা গুডস। তো বিড ভ্যালিডিটি পিরিয়ড হচ্ছে সেই সময়টা, যে সময়টার মধ্যে তুমি কোনো রকম তোমার শর্তগুলো চেঞ্জ করতে পারবে না, বা তুমি তোমার যে শর্তগুলো প্রযোজ্য রয়েছে সেই শর্তগুলো তোমাকে মেনে পুরো কাজটাকে কমপ্লিট করতে হবে। সেটাকেই বলা হচ্ছে বিড ভ্যালিডিটি পিরিয়ড। ঠিক আছে, মানে এগুলো যখন টেন্ডার প্রসেসের মাধ্যমে তুমি যাবে তখন তুমি এইগুলো জানতে পারবে আর কি। তো মূলত প্রাথমিকভাবে যারা ইন্টারেস্টেড হয় তারা তো জানেই না যে টেন্ডার বলে কোনো কিছু আছে, অনেকেই জানে না। হ্যাঁ, আমরা একদম। শুধু দেখি যে কোনো একটা কন্ট্রাক্টর এসে আমার রাস্তাটা ঠিক করে দিয়ে গেল, আমি এসে দেখলাম যে আমার রাস্তার আলোটা জ্বলছে না, কেউ একজন এসে ঠিক করে দিয়ে গেল। হ্যাঁ, কিন্তু ওই যে যে ঠিক করছে সে ঠিক করার জন্য তো সে কোনো পারিশ্রমিক পাচ্ছে। তো সেই ঠিক করার যে দায়িত্বটা সে কিন্তু এই টেন্ডারের মাধ্যমেই পেয়েছে। বুঝতে পারলে? হুম, আমি দেখছি আমার বাড়ির সামনে যে রাস্তাটা বা আমার অফিসের সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটা পিচ ঢেলে রোলার দিয়ে কতগুলো লোক এসে ঠিক করে দিয়ে গেল, বা ড্রেনটা পরিষ্কার করে দিয়ে গেল। এগুলো কি? এগুলো হচ্ছে সমস্ত হচ্ছে গভর্নমেন্টের কাজ। এবার গভর্নমেন্ট এই সমস্ত কাজের দায়িত্ব কিন্তু সব এই টেন্ডারের মাধ্যমেই দেয়। ঠিক আছে? তো এই যে, যে সময়টার মধ্যে তোমাকে কাজটা করতে হচ্ছে, বা তোমাকে যে পলিসিতে আটকে রেখেছে কন্ট্রাক্টের মাধ্যমে, সেটাই হচ্ছে বিড ভ্যালিডিটি পিরিয়ড হচ্ছে আরকি। আচ্ছা। স্যার, আরেকটা প্রশ্ন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেন্ডার ইভ্যালুয়েশন বলতে আমরা কি বুঝি বা ওটা কিভাবে করা হয়? আচ্ছা। দেখো, ১ম এ কথাটার মধ্যেই রয়েছে ইভালুয়েশন, মানে তোমাকে ইভালুয়েট করবে আরকি। মানে তুমি কেমন স্টুডেন্ট? কিভাবে তার প্রমাণ পাবো আমি? তোমার রেজাল্ট তোমাকে বলবে যে তুমি কেমন স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট না মাঝারি না খারাপ না কি, সেটা কিন্তু বোঝা যাবে তোমার মার্কশিটের অনুযায়ী। তাই না? তো সেরকমই যে আমি তো বিজ্ঞাপন দিয়েছি যে আমি এই কাজটা করাবো, তোমরা কে কাজটা করতে চাও। তো ১০ জন তো দেবে সেই কাজের জন্য যে আমি একজন বিডার, আমি আপনার এই কাজটা আমি করে দিতে পারি আরকি। তো কে ভালো হবে এই ১০ জনের মধ্যে, কাকে যে বিবেচনা করব আমি, সেটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে ইভালুয়েশন। হ্যাঁ? আচ্ছা, টেন্ডার ইভালুয়েশন। ঠিক আচ্ছা, আছে? এইবার এর মধ্যে দুটো জিনিস টেকনিক্যালি আমি বুঝিয়ে দিই, কেন কিভাবে এটাকে ইভালুয়েট করা হয়। এবার যখন আমি টেন্ডারটা করবো আরকি, তখন তো আমাকে আ বা বুঝতে হবে যে আমি যে কাজের জন্য এই পয়সাটা খরচ করছি, যাকে আমি দেবো কাজটা সে যেন উপযুক্ত হয়, তাই না? তাহলে উপযুক্তটা আমাকে খুঁজতে গেলে তার কিছু প্রসেস আছে। উপযুক্ত বলতে ২ রকম ভাবে আমি এটাকে দেখব। একটাকে বলা হচ্ছে যে টেকনিক্যাল ইভালুয়েশন। ঠিক আছে? আরেকটা দেখবো আমরা ফিন্যান্সিয়াল ইভালুয়েশন। ঠিক আছে? এবার টেকনিক্যাল আর ফিন্যান্সিয়াল ইভালুয়েশনটা কি জিনিস? টেকনিক্যাল বলতে এখানে বোঝাচ্ছে যে ধরো তুমি একটা কোম্পানির হয়ে দিচ্ছ এটা। তাহলে হুম, তোমার কোম্পানির সমস্ত কাগজপত্র সেইগুলো ঠিক আছে কিনা সেটা আমি দেখি। এটাকে বলা আচ্ছা, হচ্ছে টেকনিক্যাল ইভালুয়েশন। আচ্ছা, টেকনিক্যাল ইভ্যালুয়েশন এর মধ্যে দেখা যাবে যে তোমার কোম্পানির বয়স কত হয়েছে, তোমার কোম্পানি কোথায় আছে, তোমার কোম্পানি এই কাজগুলোর কোনো অভিজ্ঞতা আছে কিনা, কম সরকারের নির্ধারিত সমস্ত ট্যাক্স তুমি পে করো কিনা। এই সমস্তগুলো হচ্ছে টেকনিক্যাল ইভ্যালুয়েশন এর মধ্যে আসবে। আর ফিন্যান্সিয়াল ইভ্যালুয়েশনটা কি? ফিন্যান্সিয়াল ইভ্যালুয়েশন বলতে এখানেই আসছে আসল জায়গাটা। সেটা হচ্ছে যে সরকার বলল আমি এই জিনিসটা ২,৫০০ টাকা করে কিনতে চাই। ঠিক না? তো তুমি কত কম দামে আমাকে দিতে পারছো, ফিন্যান্সিয়ালি আমাকে বেনিফিটটা দিচ্ছ, সেটাই হচ্ছে ফিন্যান্সিয়াল ইভ্যালুয়েশন। ঠিক আছে? তার মানে ১ম এ আমার টেকনিক্যাল ইভ্যালুয়েশন হবে, তারপরে আমার হবে ফিন্যান্সিয়াল ইভ্যালুয়েশন। যেটা দুটোতেই যদি আমি ক্রস করি মানে পাস হই, তবেই কিন্তু আমি কি পাবো? আমি এই মানে টেন্ডারটা কিন্তু পাবো। এটা মাথায় রাখতে হবে। এটাকেই বলছে হচ্ছে টেন্ডার ইভালুয়েশন। আচ্ছা।
খুবই সহজভাবে আপনি বুঝিয়ে দিলেন। হুম। এবার অনেক সাধারণ মানুষ যারা টেন্ডার এপ্লাই করে, তো তাদের মধ্যে অনেকেরই আছে যে টেন্ডারটা বাতিল হয়ে যাচ্ছে। হুম। সেটা কেন? মানে ওটা বাতিল হচ্ছে তার কিছু কারণ যদি বলতেন। হ্যাঁ, যেরকম মানে অনেকে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না। তার কারণটা কি? সে হয়তো দেখা যাচ্ছে অঙ্কে ভালো না, অঙ্কে ফেল করে যাচ্ছে। কেমিস্ট্রিতে ভালো না, কেমিস্ট্রিতে ফেল, বাংলায় ভালো না, ইংলিশে ভালো না। কোনো না কোনো সাবজেক্টে সে ফেল করে যাচ্ছে। যে আমাদের সময় ছিল ২ টো সাবজেক্টে ফেল করলে সে আর পাস করতে পারত না। তো এখানেও যেরকম তুমি যত কাগজ দিয়েছো, তারা যে পয়েন্ট গুলো চেয়ে পাঠিয়েছে, সেইটার মধ্যে থেকে যদি একটা ফেল হয়ে যায়, তাহলেই তুমি ফেল। আচ্ছা। তাই না? সেই জন্য আমাদেরকে অ্যা আ বুঝতে হবে যে তারা যে এই যে ধরো ২০০ পাতার টেন্ডার ব বা তারা যে বার করছে যে তার এত ক্রাইটেরিয়া এত কিছু। তার মানে আমাকে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে বুঝতে হবে যে কি অ্যাকচুয়ালি চেয়েছে এবং সেটাতে আমি ফিট হচ্ছি কিনা। আমি যদি ওনারা যা চেয়েছেন সেটার মধ্যে থেকে যদি কোনো একটা ফল্ট হয় তাহলেই তো আমি পাবো না। হ্যাঁ, একদম। বুঝতে পারলে? মানে হুম, আমার ক্লাসে উত্তীর্ণ হওয়ার মতন ব্যাপারটা আরকি। তো এটাই হচ্ছে যে তোমার যে প্রশ্নটা করলে, সেই প্রশ্নটার এটাই উত্তর। মানে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। মানে কোনো জাগলারি থাকছে না এগুলোর মধ্যে। যাতে কিনা নতুন যারা ইন্টারেস্টেড হচ্ছেন, তারা আমাদের এই সাক্ষাৎকারটা দেখে তাদের মধ্যে একটা যেন আইডিয়া তৈরি হয় যে এটা কোনো মানে বিরাট কাজ নয়। কিন্তু এটা আবার এমন কাজ যে কাজে লোক পাওয়া যায় না। বুঝতে পেরেছো? মানে হ্যাঁ, দেখা গেল সরকার এই ১০০ টা ফ্যান কিনবে। এই ১০০ টা ফ্যান যে বিক্রি করার মতো লোক আছে হয়তো মার্কেটে। কিন্তু এই টেন্ডার প্রসেস এর মধ্যে দিয়ে গিয়ে সে যে বেচবে, সেই লোক কিন্তু আবার মার্কেটে পাওয়া যাবে না। বোঝা গেল আমি কি বলার চেষ্টা করছি? হ্যাঁ, কারণ দেখা গেল একটা জায়গায় বা একটা গ্রামে বা একটা শহরে দেখা গেল ৫০ টা বিক্রেতা আছে, ফ্যান বিক্রেতা। তাকে তো বললেই সে ফ্যান দিয়ে যাবে। কিন্তু প্রসেসটা এটা নয়। প্রসেসটা হচ্ছে সরকার চাইছে আমি কিনবো। তোমাকে এই প্রসেস গুলো টপকে তোমাকে আসতে হবে আফটার ভেরিফিকেশন বা আফটার ইভালুয়েশন। ঠিক আছে? তো ওই ইভালুয়েশন প্রসেসটাই দেখা যাচ্ছে ২ জন ৩ জনের বেশি কেউ ক্রসই করতে পারছে না। বোঝাতে পারছি? হ্যাঁ, তো হ্যাঁ, তার জন্যই কিন্তু আমাদের এই চেষ্টা যে সরকার বদলেছে, সরকার প্রচুর ডেভেলপমেন্টের জন্য কাজ নিয়ে আসছে। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, অবশ্যই চেষ্টা করবেন যে এরকম টেন্ডার প্রসেসে অ্যাটেন্ড করার জন্য। আপনি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন হয়তো। ঠিক আছে? কিন্তু আপনি দেখবেন যে যখন আপনার টাইপের কাজ বেরোচ্ছে, আপনি সেই টেন্ডারে এপ্লাই করতে পারছেন না। আর এটাও জানবেন সরকারি টেন্ডার বা সরকারি ওয়ার্ক অর্ডার যদি না পাওয়া যায়, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে বড় করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। আর সরকারি কাজ পেয়ে গেলে কিন্তু একবার রিলেশনশিপ হয়ে গেলে তাহলে কিন্তু আপনার উপর একটা ট্রাস্ট চলে আসে। সরকার কিন্তু ডেকে আপনাকে কাজটা দেবে অনেক সময়। এটাও দেখা গেছে আরকি। আচ্ছা, আচ্ছা। তো শুনে নিলেন। তো এরপরে আমার আরো একটা প্রশ্ন আছে। কিন্তু এইটা অনেক সাধারণ মানুষের জন্য এটা খুবই সাহায্য মানে করে এই কাজটা। সরকার যেই সুবিধাটা আমাদের জন্য রেখেছে যেমন প্রি-রিড মিটিং সেটা কি এবং কেন গুরুত্বপূর্ণ সেটা স্যার বলবে আমাদের। দেখো প্রি-বিড মিটিং মানে ব্যাপারটা এরকম ভাবে বোঝানোর চেষ্টা করি যে প্রি-বিড মানে বিডিং করার আগে তার মানে তার আগে মিটিং। একদম। এবার ধরো মানে আমি যদি একটা ফ্যান কিনতে যাই দোকানে, মানে আমি বারবার একই উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি কারণ লিঙ্ক হবে, কোরিলেট করতে পারবে। তাহলে আমি দোকানদারের সঙ্গে কথা বলবো না আগে? তারপরে তো মালটা নেব। অবশ্যই। সেটাই তো, তাহলে আমি কেনার আগে তার সঙ্গে মিটিং করে কথা বলে নিলাম। তো সেইরকমই সরকার যদি ওই ১০০ টা ফ্যান কেনে, তাহলে তো ও আগে তো একটা যদি মিটিং করে নেয় তাহলে দুপক্ষেরই ভালো হবে। সরকারেরও ভালো হবে যে বুঝে যেতে পারবে যে কে আমাকে দিতে পারবে। মানে তোমার সঙ্গে যদি আমি কথা বলি তাহলে তুমি কি টাইপের খরিদ্দার বা তুমি কি টাইপের বিক্রেতা এটা তো আমি বুঝতে পারবো। আবার যে বিক্রেতা তার মনেও যদি কোনো প্রশ্ন থাকে, মানে এই দরপত্রগুলো তারা যদি বুঝতে না পারে, হুম? বা টেন্ডার পেপার গুলো যদি বুঝতে না পারে, তারও তো মনে কিছু খটকা থাকতে পারে বা কিছু প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্নগুলো তুমি তার কাছে জিজ্ঞাসা করে নিতে পারো। তবে তুমি কোটেশনটা দিতে পারো। তো এটাই হচ্ছে একটা প্রি-বিড মিটিং মানে হচ্ছে যে তোমার সঙ্গে একটা সাক্ষাৎকার করবে। সেই সাক্ষাৎকারে বা মিটিং হবে যে মিটিং এর মধ্যে দিয়ে উভয় পক্ষ তাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে এবং একে অপরকে চিনে নেবে। সেটাই হচ্ছে প্রি-বিড মিটিং। এটাতে করলে কি হয় যে আমার মনে কোনো শঙ্কা থাকলো না যে এটা করতে পারবো কি পারবো না। আমার ১০ টা প্রশ্ন আসতে পারে।
আমার 10টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন নেগেটিভ হলেই তো আমি বলতে যে আমি এইটা কাজটা করতে পারবো না, তাহলে তুমি আর দিলে না, তোমার আর কোনো অপশন থাকলো না। কিন্তু তুমি করলে না, দিলে, অ্যাওয়ার্ডটা পেলেও কিন্তু কাজটা করলে না, তাহলে কি হবে? তোমাকে ব্ল্যাকলিস্ট করে দেবে। তুমি ভবিষ্যতে আর কোনোদিনও এই টাইপের কাজ আর করতে পারবে না। তার থেকে বেটার ভাই আমি যাব, সমস্ত কিছু বুঝবো, বুঝে তারপরে আমি দিই। বুঝতে পারলে? এটাই হচ্ছে প্রিবিড মিটিং। তো এটাই। তো আজকে চলে এসেছি আমাদের শেষ প্রশ্নয়। তো আমাদের এই টেন্ডার সম্বন্ধে যা বললেন, তো শেষে একটাই প্রশ্ন সবার মাথায় আসে যে টেন্ডার করার প্রধান সুবিধা কি আমরা পাবো সেটা। দেখুন, টেন্ডার করা মানে হচ্ছে যে আমার ব্যবসা বাড়ানো। মানে আমি যদি টেন্ডারটা পাই, আল্টিমেট অবজেক্টিভটা কি? আল্টিমেট অবজেক্টিভটা তো আমাকে পয়সা ইনকাম করা। তাহলে পয়সাটা ইনকাম কিভাবে করব? আমি আমার জিনিসটা বিক্রি করে করব, অথবা আমি আমার সার্ভিসটা বিক্রি করে করব। তাই তো? তাহলে আমি জিনিসটা বেচলে পরে আমি পয়সাটা ইনকাম করব, আর সার্ভিসটা বেচলে পরেও করতে পারবো। কিন্তু কাকে বেচবো? দেখা গেল আমার যে কম্পিটিটিভ মার্কেট, সেই মার্কেটে আমি কাউকে বেচতে পারছি না। সরকার এই জিনিসটা কিনবে, আমি সেটা বুঝতে পারছি সরকার কিনবে। তাহলে আমি টেন্ডারের মাধ্যমে আমি একদম মিনিমাম লাভ রেখে আমি যদি তাকে বলি যে আমি এটা বেচতে পারবো, তাহলে পরে সরকার যদি সেটা কিনতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমার লাভ হবে, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান বড় হবে, আমি আরো 10 জনকে কাজ দিতে পারবো। এই যে ওভারঅল যে জিনিসটা, একটা ভালো মানে ক্লিয়ার সিস্টেমের মধ্যে দিয়ে আমি ব্যবসাটাকে উন্নতি করতে পারছি, এটাই আমার লাভ হবে। অসংখ্য ধন্যবাদ তন্ময় স্যারকে। তন্ময় স্যার আমাদের পুরোটা বিস্তারিতভাবে আলোচনা করে আমাদের বুঝিয়ে দিলেন। এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং তাছাড়াও যদি কোনো টেন্ডার সম্বন্ধে জানার থাকে, অথবা আপনি যদি এপ্লাই করতে চান, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। ধন্যবাদ।